কেমিস্ট্রি হোমসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা অংশ একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের কোয়ান্টাম সংখ্যা সে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তো কোয়ান্টাম সংখ্যাটা কি? আমরা জানি বোর মডেল অনুসারে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কিছু কক্ষপথে অবস্থান করে। এই অবস্থানগুলো কিভাবে করছে, ইলেকট্রন সম্পর্কে সঠিক ধারণা, অর্থাৎ কোন শক্তি স্তরে আছে, সেই শক্তি স্তরের ভিতরে উপস্তর আছে কিনা, সেগুলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ না জেড, কোন অ্যাক্সিস বরাবর আছে, এবং ইলেকট্রনের ঘূর্ণন, এই সকল বিষয়টাকে বলা হবে কি কোয়ান্টাম সংখ্যা। তাহলে যে সকল বিষয়ের মাধ্যমে একটি পরমাণুতে অবস্থানরত ইলেকট্রন সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়, সেটা হলো কি কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যাকে আমরা চারটি ভাগে ভাগ করেছি: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী, চৌম্বকীয় এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা কি? ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে নাকি বৃত্তাকার কিছু পথে ঘোরে, যাকে আমরা শক্তি স্তর বলি। এই শক্তি স্তরগুলোই আসলে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। এদেরকে আমরা প্রকাশ করব কি দ্বারা বলো তো? এন দ্বারা। এন এর মান 1, 2, 3, 4 সামথিং হতে পারে, এবং এগুলোকে ইংরেজি বর্ণমালা দিয়েও প্রকাশ করা যায়, যেমন কে, এল, এম, এন ইত্যাদি। তাহলে যখন এন এর মান 1 তখন তাকে বলবো আমরা কি কে শক্তি স্তর বা কে সেল। এন এর মান যখন 2 তখন এল, 3 হলে এম, 4 হলে এন, এভাবে চলবে। তাহলে আমরা 19-এ জেনেছি যে কোনো একটি শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কি 2n²। তাহলে যদি বলা হয় 1 নং শক্তি স্তরে, বলতো 1 নং শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি থাকতে পারে? 2 × 1², 2টি। যদি বলি আমি 2 নং শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2², দ্যাট ইজ 8। তাহলে 3 নং স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 3², 18। এভাবে আমরা কিন্তু কোনো একটি শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে সেই সূত্র বের করতে পারি। সর্বোচ্চ থাকতে পারে, থাকে নয় কিন্তু। আচ্ছা, এর ব্যাখ্যাটা আমরা পরে দেব। এখন বলা হচ্ছে যে এই যে 1 নং শক্তি স্তরে যদি বলি আমরা শক্তির ক্রম, দেখো তো শক্তির ক্রমটা কি হবে? শক্তির ক্রম হবে 1 নং শক্তি স্তরের যে শক্তি তার চাইতে 2 নং শক্তি স্তরের শক্তি বেশি, তার চাইতে 3 নং, এভাবে চলবে। ঠিক আছে, এখন এরপর চলে যাচ্ছে আমরা কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো সহকারী কোয়ান্টাম সংখ্যা হলো যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে শুধু বৃত্তাকার পথ নয়, উপবৃত্তাকার পথেও তারা ঘোরে। এই উপবৃত্তাকার পথগুলোকে আমরা নির্ণয় করে দেখব কি দিয়ে? সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা সংক্ষেপে বলবো উপস্তর। একে প্রকাশ করে আমরা কি দিয়ে বলো তো? এল দ্বারা। তো এই যে আমরা উপস্তর পড়ছি আমরা এল, এর মান নাকি এল এর সাথে আবার এন এর একটা সম্পর্ক আছে। কেমন সম্পর্ক? এল এর মান হবে 0 হতে n-1 পর্যন্ত, 0 হতে n-1 পর্যন্ত। কথাটা কেমন দেখো, যদি n = 1 হয় তাহলে বলো তো এল সমান কত হবে? তো 0 তো হবেই, কিন্তু 1 - 1 দ্যাট ইজ 0। তাহলে 1 নং শক্তি স্তরে আমাদের উপস্তর আছে একটি, যেটা 1s। এখন যদি বলি আমি n = 2, তাহলে বলো তো এল এর মান কত হচ্ছে? 0 আর 1, দ্যাট ইজ আমরা এখানে পাচ্ছি, এটার নাম হবে, আমরা একটু লিখে নেই যে উপস্তরগুলো এল এর যখন বিভিন্ন মান হচ্ছে 1, 2, 3 এইরকম, এর জন্য মান হবে এস উপস্তর, এটা পি, এটা ডি, এটা কি হবে? এফ। তাহলে আমাদের এখানে এন এর মান 2 হলে এল এর মান 0 এবং 1, দ্যাট ইজ 2 নং শক্তি স্তরে পাচ্ছি কি 2s আর 2p উপস্তর। যদি এন এর মান 3 হয় তাহলে এল কত পাচ্ছি? 0, 1, 2। তার মানে আমরা 3s, 3p আর কি পাচ্ছি বলো তো? 3 কি টি। এরপর দেখো n = 4, তাহলে এল কত হচ্ছে? 0, 1, 2, 3, দ্যাট ইজ এস, পি, ডি, এফ, এস, পি, ডি, এফ। এভাবে আমরা কিন্তু যে কোনো একটি শক্তি স্তরে কতটি উপস্তর থাকতে পারে তা নির্ণয় করতে পারি। এখান থেকে আরও আমরা যে বিষয়ে জানতে পারি সেটা কি? যেমন তোমাকে বলা হলো 2D অসম্ভব কেন? 2D অসম্ভব কেন? কিংবা তোমার আসলো অথবা 3F অসম্ভব কেন?
তো খুব সহজ, দেখো এখানে বলবো যে এক্ষেত্রে n সমান সমান 2, তো n সমান সমান 2 হলে l কত হবে? l সমান 0, 1 হতে পারে, অর্থাৎ আমাদের 2s 2p সম্ভব, কিন্তু 2d কি অসম্ভব। সেম এখানে তাহলে বলো তো এখানে n কত হচ্ছে? 3, n মান 3 হলে l কত হতে পারে? 0, 1, 2, দ্যাট মিনস 3s 3p 3d পাবো, কিন্তু 3f পাবো না। তাহলে আমরা বুঝতে পারলাম সহকারী কোয়ান্টাম সংখ্যা যে কোনো একটি শক্তি স্তরের ভিতরে কয়টি উপস্তর আছে সেই সংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। এবার দেখো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এখানে একটা কথা বলা হচ্ছে যে এই যে ইলেকট্রনগুলো যে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, তো ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, তো সেখানে একটা চার্জ যদি একটা চার্জকে কেন্দ্র করে ঘোরে, তাহলে কিন্তু সেখানে বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। তোমরা দেখেছো বিভিন্ন বিয়ে অনুষ্ঠানে যখন কারেন্ট চলে যায় তখন দেখবো জেনারেটর স্টার্ট দেওয়া হয়। কেন? ওখানে বিদ্যুৎ সৃষ্টি হচ্ছে, কারণ একটি কয়েল একটি বস্তুকে কেন্দ্র করে ঘুরছে, তা ঘোরার সময় সেখানে বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। তাহলে এখানেও তাই, একটি চার্জকে কেন্দ্র করে যখন আরেকটি চার্জ চারিদিকে ঘুরছে সেখানে কি হচ্ছে? বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। আর যেখানে বিদ্যুৎ ক্ষেত্র সৃষ্টি হবে সেখানে অবশ্যই কি চুম্বক ক্ষেত্রও সৃষ্টি হবে। এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে উপস্তর যেগুলো আছে সেগুলো আবার কিছু কিছু অংশে বিভক্ত হয়ে যায়। এই কথাটা অবশ্য চিন্তা ভাবনা করেছেন বিজ্ঞানী জিম্যান। কি জিম্যান? এটাকে বলে আমরা জিম্যান ইফেক্ট। যাই হোক, আমাদের এখানে এই কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করব কি দিয়ে বলো তো? এম দ্বারা। এই এম এর সাথে আবার আমাদের সহকারী যে কোয়ান্টাম সংখ্যা এল আছে তার একটা সম্পর্ক আছে। সেটা কেমন? বলা হচ্ছে এম এর মান হবে -l হতে 0 হয়ে +l পর্যন্ত। এটা মাথায় রাখতে হবে। তাহলে -l হতে 0 হয়ে +l পর্যন্ত। কথাটা কেমন? যেমন যদি বলি আমি l সমান সমান 0, বলো তো l সমান সমান 0 হলে আমাদের m এর মান কত হবে? এখন 0 তে মাইনাস প্লাস নাই, অর্থাৎ 0 0 হবে। এখানে যদি l সমান সমান 1 হয় তাহলে বলো তো m কত হবে? m এর মান হবে মাইনাস ভ্যালু থেকে শুরু করে প্লাস ভ্যালু, তাহলে 0 + 1 হবে। আচ্ছা, যদি আমি l এর মান 2 হয় তাহলে বলো তো m এর মান কত হচ্ছে? -2 - 1 0 + 1 + 2 হবে। আচ্ছা, তাহলে আমার এই যে বিভক্তিগুলো পেলাম এগুলো আরেকটা লিখি আমরা। 3 হলে আমাদের কি পাচ্ছি বলো তো? -3 - 2 - 1 0 + 1 + 2 + 3 হবে এই পর্যন্ত। তাহলে আমাদের চৌম্বক শক্তির প্রভাবে আমাদের উপস্তর যেগুলো সেগুলো কিছু কিছু অংশে বিভক্ত হলো। এই বিভক্তিগুলোকে বলা হচ্ছে অরবিটাল। তাহলে আমাদের এখানে বলো তো আমাদের যখন এস পাচ্ছি, এল এর মান 0, আমরা কি বলেছিলাম? এস উপস্তরে কয়টি আছে অরবিটাল? একটি অরবিটাল। পি উপস্তরে বলতে কয়টি আছে অরবিটাল? 3টি আছে। এগুলোকে আমরা আবার বলছি কি নামে বলো তো? একটা হলো px, py, pz। এখানে দেখো ডি এর যে 5টা পেয়েছি আমরা বিভক্তিকরণ, এই ডি উপস্তরে আমরা 5টি পাচ্ছি অরবিটাল। একটা বলা হচ্ছে কি বলতো? dxy, dyz, dzx, dx² - y², dz²। ঠিক তেমনি এফ উপস্তরে পাচ্ছি আমরা 7টি বিভক্তিকরণ, কিন্তু এফ উপস্তরগুলোর যেগুলো অরবিটাল পাচ্ছি সেগুলোর এখনও বই পুস্তকে ঠিকমতো নাম আসে না, অতএব এটা আমাদের এতটা জটিল। এগুলো আবার আমাদের যেহেতু এগুলো অক্ষ নিয়ে কারবার, এগুলো কিন্তু ত্রিমাত্রিক বিন্যাস। এগুলা যেমন px, py, আমি একটু তোমাদের ছবি দিয়ে দেখাই দিই। দেখো তো যেগুলো এস অরবিটালের চেহারা কেমন হবে বলো তো? গোলাকৃতি মানে এর মধ্যে কি আছে? এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে, জেড অক্ষ আছে, সবগুলো অক্ষয় আছে। কিন্তু যদি বলি আমি পি এর ক্ষেত্রে কিন্তু ভাগ আছে, একটা px, একটা py, একটা pz। তো
এখানে বলা হচ্ছে যদি বলি আমি এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, তাহলে পিগুলো নাকি ডাম্বেল আকৃতির, তাহলে আমাদের পি এক্স হবে কি এক্স অক্ষ বরাবর যখন ডাম্বেল। সেম যদি বলি আমি এটা পি ওয়াই, তাহলে আমাদের এখানে বলতে কি হবে ওয়াই অক্ষ বরাবর ডাম্বেলগুলো হবে। যদি বলি আমি পি জেড, তাহলে জেড অক্ষ বরাবর ডাম্বেল হবে। আর এস এর যেহেতু গোলাকৃতি সেজন্য এর সবগুলো অক্ষই এখানে আছে, নির্দিষ্ট কোনো অক্ষ নেই, সব অক্ষই আছে, কিন্তু পি এক্স বললে একটি, পি ওয়াই বললেও একটি এভাবে। এখন ডি যেটা বলবো আমরা, ডি এর ক্ষেত্রে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, আচ্ছা ডি এর ক্ষেত্রে আমরা 2 ডাইমেনশন ছবিগুলো আঁকবো, দ্যাট ইজ দুইটা অক্ষ ইউজ করব। ধরলাম একটা এক্স একটা ওয়াই, তাহলে এক্স আর ওয়াই অক্ষের মাঝামাঝি বরাবর নাকি যাবে দুটা ডাম্বেল, ডাবল ডাম্বেল বলি আমরা ডি এক্স ওয়াই। ঠিক তেমনি যদি ধরি আমি এটা ওয়াই এটা জেড অক্ষ, তাহলে ওয়াই আর জেড অক্ষের মাঝামাঝি বরাবর ডাম্বেল হবে। যদি বলি আমি ডি জেড এক্স, ধরলাম এটা এক্স এটা জেড, তাহলে এক্স আর জেডের মাঝখান বরাবর এই ডাম্বেলগুলো যাবে। যদি বলে আমি এইটা দেখো একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, এটা আবার কি স্কোয়ার, তো এগুলো বিজ্ঞানীরা দেখেছেন এভাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারা অক্ষ বরাবর যায়। বুঝতে পারছো আস্তে আস্তে জটিল হচ্ছে। আর জেড স্কোয়ার দেখো, যদি বলি এটা জেড অক্ষ, এখানে 3টা অক্ষ দেখানো যায়, তো জেড অক্ষ বরাবর ডাম্বেলটা থাকবে আর এক্স আর ওয়াই অক্ষ বরাবর নাকি ইলেকট্রনগুলো এভাবে ঘুরবে। আমাদের এই হলো অরবিটালগুলোর ত্রিমাত্রিক বিন্যাস বা চেহারা। এখন চলে যাচ্ছে আমরা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, ঘূর্ণনকালে অনেকে মনে করতে পারে সংঘর্ষ হতে পারে, সংঘর্ষ হচ্ছে না কেন, কিন্তু আসলে তা না। ইলেকট্রনগুলো সবই নিউক্লিয়াসের চারিদিকে একই পথে ঘুরছে, কিন্তু ঘূর্ণনের সময় ইলেকট্রনগুলো নিজ অক্ষের ওপর তারা দুইভাবে ঘুরছে। নিজ অক্ষের ওপর কীভাবে বললাম, আমরা দেখো জানি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, ধরলাম ইলেকট্রন একটা পৃথিবী, তাহলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আর পৃথিবী তার কিন্তু নিজ অক্ষের ওপরও ঘুরতে ঘুরতে ঘুরছে। পৃথিবীর নিজ অক্ষের ওপর ঘূর্ণনটা দুই রকম হতে পারে, একটা ঘড়ি কাঁটার দিকে ক্লকওয়াইজ, একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই ইলেকট্রনগুলো ঠিক তাই, নিজ অক্ষের ওপর যে ঘূর্ণন সেটা আমাদের কি ঘূর্ণন বা ইংরেজিতে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা ছোট হাতের এস দ্বারা প্রকাশ করা হচ্ছে। এস এর দুই রকম মান পাওয়া যাচ্ছে, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। যদি প্লাস হাফকে বলি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস হাফ কী হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমরা সংক্ষেপে আমরা একটা ছক আকারে দেখব। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এম স্তরের জন্য কতটি অরবিটাল ও ইলেকট্রন সংখ্যা হবে তা ব্যাখ্যা করো বা দেখাও। তাহলে আমরা একটা ছক করতে পারি। কেমন? আমরা ছকটা করতে পারি এভাবে, এখানে দেখো তো এন সমান কে এল এম, তাহলে এন এর মান কত হচ্ছে 3। এখানে এল এর মান কত হবে বলো তো 0 1 2। তাহলে এম কত হবে? এম এর মান হবে 0 এর জন্য 0 আর 1 এর জন্য -1 0 +1। এখানে বলো কত হচ্ছে -2 -1 0 +1 +2। এইগুলো কিন্তু অরবিটাল। তাহলে মোট অরবিটাল সংখ্যা হলো কত বলো তো? এখানে 1 আর 3 4 আর 5 9, মোট পেলাম অরবিটাল 9টি। এখন স্পিন কোয়ান্টাম সংখ্যা প্রতিটির জন্য ইলেকট্রন থাকতে পারে দুইটি ভাবে, একটি প্লাস হাফ একটি কি মাইনাস হাফ। যদি বলি আমি এখানে 3টা, তাহলে 3 ইন্টু প্লাস হাফ মাইনাস হাফ। এখানে কত হচ্ছে 5 প্লাস হাফ মাইনাস হাফ। টোটাল আমাদের
ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে তাহলে? ইলেকট্রন সংখ্যা হচ্ছে তাহলে আমাদের মোট হচ্ছে 18টি। আসলে যতটি অরবিটাল থাকবে তার ডাবল হবে ইলেকট্রন সংখ্যা। কি জন্য? প্রত্যেকটি অরবিটালে যে ইলেকট্রন থাকতে পারে দুইভাবে, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ, ঘড়ি কাঁটার দিকে বিপরীত দিকে। এই জন্য 9টা হলে 18টি হবে। এই মোটামুটি আমাদের ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত যে 4টি কোয়ান্টাম সংখ্যা সেটা নিয়ে আলোচনা।